উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যা নীরব ঘাতক হিসেবে প্রতিটি পরিবারে, প্রতিটি মানুষের জন্য একটি অনিরাপদ যাত্রা হতে পারে। দর্শক মণ্ডলী, আমরা যদি বলি যে আমাদের জীবন জীবিকার মাঝখানে কখনো কখনো অবসরে যেতে হয়, যদি আমরা আমাদের অর্গান অথবা আমাদের হার্টকে যদি বলি অবসরে যেতে, তাহলে কি আমরা বেঁচে থাকতে পারি? আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আসলে সারা বাংলাদেশে প্রতিটি মানুষের এবং প্রতিটি পরিবারের একটি চিন্তার বিষয়। গতকাল ছিল রক্তচাপ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। আজকে আমরা সে কারণেই সাজিয়েছি আমাদের এই অনুষ্ঠানকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে। আজকের আমাদের এই অনুষ্ঠান নীরব ঘাতক উচ্চ রক্তচাপ, এর প্রতিকার এবং তার চিকিৎসা, এ বিষয়ে আজকে আমাদের আলোচনা করব। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান হেলথ ফর পিপলে। অনুষ্ঠানটিতে পুরোটিতেই আছে আমি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক মণ্ডলী, আমাদের সাথে দুজন এদেশের প্রাজ্ঞজন এবং অত্যন্ত জ্ঞানী বিজ্ঞানী মানুষ, আমাদের শিক্ষক, প্রিয়জন, আপনারা সবাই যাদেরকে চেনেন, খুবই জনপ্রিয় দুজন চিকিৎসক আমাদের সাথে যুক্ত আছেন। তাদের সাথে আমরা পরিচয় করিয়ে দিব। তার আগে বলে রাখি দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় আপনাদের জন্য এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি যুক্ত হতে পারবেন, আপনার প্রশ্ন করতে পারবেন। চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ অতিথিদের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের স্টুডিওতে আজকে আছেন অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, এমিরেটাস অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনারা সবাই যাকে চেনেন, স্যার আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অনলাইন অতিথি সুদূর সিরাজগঞ্জ থেকে আমার সরাসরি শিক্ষক এবং আমাদের অনেক চিকিৎসকের শিক্ষক অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম, অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা থেকে। আমি ডাক্তার শাহেদ ইমরান। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আমি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ থেকে আজকে এটিএন বাংলার এই প্রোগ্রামে আমারই শিক্ষক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ স্যারের সঙ্গে থাকতে পেরে এবং আমারই ছাত্র যে আজকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সঞ্চালক শাহেদ ইমরান, এসহ যারা আজকে শুনছেন সবাইকেই আমি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী, আজকে আমরা নীরব ঘাতক উচ্চ রক্তচাপ কেন, কি কারণে আমরা আসলে উচ্চ রক্তচাপকে এত বেশি গুরুত্ব দিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যার, আপনাকে কাছে জানতে চাই, এই যে সামাজিক প্রেক্ষাপটে আমরা সারা বিশ্ব জুড়েই দেখছি যে নানা ধরনের রোগ এবং রোগবালাই নিয়ে আমরা আসলে একটু বেশ খানিকটা চিন্তায় পড়ে থাকি। আমরা কি একটু জানতে চাই যে যদি এভাবে বলি যে উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক কেন বলা হচ্ছে? যেমন ডায়াবেটিস একটি নীরব ঘাতক, উচ্চ রক্তচাপ আমাদের নীরবে কি কি ক্ষতি করছে বা কেনই আমরা এত বেশি চিন্তা করছি? আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শকদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমার সঙ্গে তো প্রফেসর সাইফুল আছেন, জি, আমার স্টুডেন্ট আর কি, অত্যন্ত উনি তো প্রিন্সিপাল, জি, খাজা ইউনুস মেডিকেল কলেজ, তার সঙ্গে থাকতে পারে খুব আনন্দিত। জি, আপনার প্রশ্নের জবাবটা আগে দেই। আপনি কিন্তু শুরুতেই বলছেন নীরব ঘাতক, জি, তাই না? কারণ নীরব বলছে এই কারণেই, এ কোনো লক্ষণ থাকে না প্রায়, সেই জন্য নীরব। লক্ষণ থাকলে তো মানুষ চিকিৎসা করে, ডাক্তার কাছে যায়, সব পরামর্শ নেয়। লক্ষণ নাই কিন্তু ডেঞ্জারাস। আরেকটা হলো নীরব ঘাতক এই জন্য বলা হয়ে গেছে, যদি আসলেই উচ্চ রক্তচাপ হয়ে থাকে এবং সেটা যদি নিয়ন্ত্রণ না করেন, তাহলে আমাদের যে শরীর, তার 4টে অর্গ্যান ক্ষতিগ্রস্ত করে। 4টে খুব ইম্পর্টেন্ট অর্গ্যান, যেমন ধরুন ব্রেন অ্যাটাক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, কিডনি নষ্ট করতে পারে, চোখ নষ্ট করতে পারে, অন্ধ হতে পারে। যেমন ব্রেন বললাম, ব্রেনে হয়তো স্ট্রোক করলো, সেরিব্রাল হিমোরেজ বলে, ব্লিডিং হলো, মানুষ স্ট্রোক বলে সোজা কথা, যেটা মানুষ অজ্ঞান হতে পারে, মারাও যেতে পারে। কিডনি দুটো ড্যামেজ হতে পারে, হার্ট অ্যাটাক করতে, মাইকার্ডিয়াল ইনফাকশন বলে, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর হয়ে যেতে পারে, এবং চোখের প্রবলেম হয়ে আপনি কিন্তু ব্লাইন্ড হতে পারে। এই জন্যই বলা হচ্ছে এটা নীরব ঘাতক। হয়তো কোনো লক্ষণ নেই, কিন্তু এই যে অর্গানগুলো একটার পর একটা, ব্রেন, হার্ট, তারপরে কিডনি, এগুলো তো ড্যামেজ করতে পারে। সেই জন্যই কিন্তু এটাকে বলা হয় নীরব ঘাতক। কোনো লক্ষণ, অধিকাংশ লোকেরই প্রেশার যে হাই, প্রায় কোনো লক্ষণ কিন্তু থাকে না। লক্ষণ না থাকলে মানুষ তো ডাক্তার কাছে যায় না, চিকিৎসাও নেয় না, গুরুত্বও দেয় না আর কি। আর মানুষের কিছু বিভ্রান্তিও আছে, এর সম্বন্ধে হয়তো পরে আলোচনায় আসবে আর কি। সেই জন্যই বলা হচ্ছে, এবং WHO কিন্তু এটা বলছে, এটাকে নীরব ঘাতক, অর্থাৎ নীরবে আপনার বিভিন্ন অঙ্গের ক্ষতি করে। এমনকি
হঠাৎ করে মারাও যেতে পারে, যেমন স্ট্রোক করলে মারা যেতে পারে, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। আমরা যদি একটু সম্পূরক প্রশ্ন, যে আপনি বলছিলেন অনেক সময় দেখা গেছে যে ঘাড় ব্যথা করলে বা মাথা ব্যথা করলে আমরা তখন অনেকেই বলতাম যে তার প্রেশারটা একটু চেক করে দেখো। প্রেশার ছাড়া বা এইরকম উপসর্গ ছাড়াও কি প্রেশার হতে পারে, বা আপনি যদি বলছিলেন যে এছাড়াও যে কথাটা আমি শুরুতেই বললাম, নামই তো নীরব ঘাতক, মানে কোনো লক্ষণ নাই। লক্ষণ ছাড়া যেগুলো লক্ষণ আপনি বলে, যেমন ঘাড় ব্যথা, মাথা ব্যথা, মাথা ঘোরা, দুর্বল, এরকম অনেক বলতে পারে, এগুলো কিন্তু নন স্পেসিফিক বলে, কিন্তু স্পেসিফিক কোনো সিমটম না। অনেকের ধারণা প্রেশার বাড়লে ঘাড় ব্যথা করবে, এমন কোনো কথা নেই। মাথা ঘুরবে, হইতেও পারে, নাও হতে পারে, কিন্তু এগুলোকে বলে নন, এগুলোর সঙ্গে কিন্তু উচ্চ রক্তচাপের কোনো সম্পর্ক নাই। হতে পারে, নাও হতে পারে, কিন্তু এটা আসলে মেজরিটি, অধিকাংশ রোগীর যে কোনো বয়সের কোনো লক্ষণই থাকে না। যে কোনো কারণে ডাক্তার কাছে গেল, টেস্ট করতে গেল, বা অনেক সময় দেখবেন যে হেলথ চেক আপ করতে যায়, বা বিভিন্ন চাকরি বাকরির সময় অনেক সময় মানুষ চেক আপ করতে যায়, তো করতে গিয়ে কিন্তু দেখা যায় প্রেশার ধরা পড়ল, এরকমই মেজরিটি কেসে কিন্তু হয়। অথবা রোগীর কোনো কারণে যদি যায়, প্রেশারটা একটু দেখেন, দেখতে গিয়ে হয়তো এরকমই হয়, মেজরিটি কোনো লক্ষণ হয়। অন্য রোগ দেখাতে গিয়ে তার উচ্চ রক্তচাপ, অন্য রোগ বা যে কোনো কারণে চেক আপ করতে গেল, টেস্ট করতে গিয়ে প্রেশার, এটাই কিন্তু মেজরিটি হয়। আর এটাই ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসবো। আমাদের সাথে অনলাইন অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম স্যার। স্যার, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি সিরাজগঞ্জে এই মুহূর্তে আছেন। আমরা আজকের অনুষ্ঠানটির মূলত ট্রুথ ভার্সাস আমাদের মিথ, এই দুটো বিষয়কে আমরা একটু মানুষ দর্শকদের জন্য আলোচনা করতে চাই। আমরা সত্যটা সাধারণ মানুষের কাছে প্রকাশ করতে চাই। আমরা দেখছি তরুণদের মধ্যে এই স্বাস্থ্য ঝুঁকি বা যে উচ্চ রক্তচাপের প্রবণতাটা কিন্তু অনেক বেশি। গতকাল ছিল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, আপনাদের মেডিকেল কলেজ, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ, আপনি সেখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনারা অনেকগুলো অনুষ্ঠান করেছেন, সচেতনতামূলক অনুষ্ঠান করেছেন। এইটিকে আসলে এত গুরুত্ব দিয়ে কেন বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে তরুণদের মাঝে এই উচ্চ রক্তচাপের প্রবণতা বাড়ছে কেন? ধন্যবাদ। একটু আগেই আমরা শুনলাম আমার প্রফেসর আব্দুল্লাহ স্যারের কাছে যে এটাকে যে নীরব ঘাতক কেন বলা হয়, এবং সে কারণেই আমরা এখানে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস যেটা পালন করলাম, এরই মূল উদ্দেশ্য ছিল যে আমরা যদি একটু এর কারণ জানতে চাই, তাহলে কেন তরুণদের গুরুত্ব দেওয়া হবে, সেই কোশ্চেনে আপনারটার উত্তর পাওয়া যাবে। কারণ 90 থেকে 95% ক্ষেত্রে এই হাই ব্লাড প্রেশারের কোনো অ্যাকচুয়াল কারণ বা অ্যাকচুয়াল ইটিওলজি পাওয়া যায় না, এটা মাল্টিফ্যাক্টরিয়াল বা জেনেটিক। কিন্তু 5% ক্ষেত্রে আমরা কিছু কিছু মডিফায়েবল কজ পাই, যার চিকিৎসা করলে ভালো হয়ে যায়, এবং সেগুলি হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন, এবং যেগুলি আমরা তরুণদের ভিতরেই বেশি দেখি। তার ভিতরে কিডনি ডিজিজ, অথবা তার এন্ডোক্রাইন ডিজিজ, একটা আছে কোয়াক্টেশন অফ দি অ্যাওর্টা, মানে জন্মগতভাবে তার অ্যাওর্টা বা আর্টারি চিকন আছে, ওখান থেকে হাই ব্লাড প্রেশার হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে তরুণদের ভিতরে, যেমন ইয়ং যারা মা বোনেরা যাদের বাচ্চা এখন না নেওয়ার জন্য ওষুধ খান, যেমন তারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান, বা দীর্ঘদিন ধরে কেউ স্টেরয়েড নেয় বা ব্যথা কমানোর ওষুধ খায়, এই সমস্ত লোকদের মধ্যে আমরা ব্লাড প্রেশার পাই। এই হাই ব্লাড প্রেশার যদি ইয়ংদের খুঁজি, তাহলে একটা বড় অংশ আছে যেগুলি আমরা হয়তো চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। যেহেতু এটা একটা কিলার ডিজিজ, যেটাকে সাইলেন্ট কিলার বলা হয়, কারণ কি এই রোগের কোনো ব্যথা নেই, এই কোনো উপসর্গ নেই, বেশিরভাগ ক্ষেত্রে নন স্পেসিফিক। সেই জন্যই এটা আমাদের যদি সচেতন না হই, তাহলে আমরা এই গ্রুপটাকে সেপারেট করতে পারবো না। এবং বড় একটা অংশ যে সময় আমাদের কাছে আসে, এগুলিকে আমরা কমপ্লিকেশনস বলি। যেমন স্যার যেটা বললেন যে স্ট্রোক, হার্ট ফেইলর, হার্ট অ্যাটাক, কিডনি ফেইলর, এগুলি হওয়ার পরে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে পারি, কিন্তু আর ওই অঙ্গগুলির যে ক্ষতি হয়ে গেছে সেগুলিকে আমরা স্বাভাবিক অবস্থায় পুরোপুরিভাবে আর ফেরত দিতে পারবো না। যে কারণে যদি আমরা প্রথম দিকেই এটার সচেতন করি সবাইকে, এবং স্ক্রিনিং করি, ব্লাড প্রেশার আছে কিনা একটু আমরা দেখি, তাদের যদি আমরা এই সতর্ক করি যে খাদ্যাভ্যাসটা চেঞ্জ করি, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা ইয়ংদের ভিতর থেকেই শুরুতেই, আমি একটা কথা বলবো, এই একটা ডিজিজ যেটাকে বলা হয় মডিফায়েবল ডিজিজ, যেগুলি তার মানে যদি আমি হাইপারটেনশনকে মডিফাই করতে পারি, তাহলে আমি করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের রোগ, কিডনির ডিজিজ, অথবা তার অন্য চোখের অন্ধত্ব হওয়া,
এগুলির থেকে তাকে আমরা প্রিভেন্ট করতে পারি। আরো একটা আছে যেটাকে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলে, হাত পায়ে পচন ধরে যায় হাইপারটেনশনের পেশেন্টদের যে কমপ্লিকেশন হিসেবে, এগুলির থেকে আমরা প্রিভেন্ট করতে পারি। যে কারণে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে প্রথম থেকেই যদি স্ক্রিনিং করে ইয়াং এবং সঙ্গে অ্যাডাল্ট প্রত্যেকের সমন্বয় করে আমরা এই চেষ্টা করি। এজন্যই বলা হয়েছে কন্ট্রোল ব্লাড প্রেশার টুগেদার। আমরা যদি সমন্বিতভাবে এই প্রকল্পটা সবাই আমরা ছড়িয়ে দেই তাহলে ডেফিনেটলি অনেক রোগী আগের থেকেই তারা প্রিভেনশনে যেতে পারবে। কারণ একবার রোগ হয়ে কমপ্লিকেশন হয়ে গেলে তাকে আমরা খুব অল্পই হয়তো সাহায্য করতে পারবো। আমাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। জি, ধন্যবাদ স্যার। আমরা আবার আপনার কাছে আসব। এই আপনি খুব চমৎকার একটি কথা বলেছেন যে আমরা আসলে প্রিভেনশনের দিকে যদি এগিয়ে যাই তাহলে আমরা হয়তো আমাদের রোগীর সংখ্যা বা রোগের সংখ্যা বা রোগের যে বোঝা সেই বোঝাটি কমাতে পারবো। স্যার যেটি বলছিলেন যে টুগেদার উই ক্যান কন্ট্রোল আওয়ার দিস ডিজিজ অর ব্লাড প্রেশার, এই যে টুগেদারনেস বলা হচ্ছে, একসঙ্গে কেন বলা হচ্ছে স্যার? যে বা আসলে রোগ তো প্রত্যেকের নিজ নিজ রোগ, কিন্তু সবাই মিলে কেন এই রোগটিকে প্রতিকার করতে হবে? ব্লাড প্রেশার নিয়ে মানে হাই ব্লাড প্রেশার আর কি, এটা এমন একটা ডিজিজ, প্রথম কথা এটা কিউরেবল না, এটা হলো নিয়ন্ত্রণযোগ্য, কন্ট্রোলেবল। কারণ এটা তো সমাজ, আমাদের মানুষ নিয়েই তো একজন মানুষ তো একটা পরিবার নিয়ে সমাজ গঠন, এইভাবেই তো হয় আর কি। এটা তো সারা পৃথিবীর প্রবলেম, সারা দেশের প্রবলেম। তো সুতরাং আমাদেরকে সবাই সম্মিলিতভাবেই তো এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তার মধ্যেও যেটা জরুরি সেটা হলো মানুষকে সচেতন করে তোলা। তার আগে একটা কথা হয়তো বলে রাখা ভালো, প্রেশার নিয়ে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি আছে। একটা হলে অনেকে জানেই না, টেস্ট করতে গিয়ে ধরা পড়লে এই একটা, অনেক রুগী হয়তো বললো প্রেশার হাই, তাকে আমরা বলি আপনার এইরকম প্রেশার। আবার একটাও জিনিস খেয়াল রাখতে হয়, আমার চেম্বারে দৌড়ে আসলেন, সিঁড়ি বায়ে উপরে উঠলেন, প্রেশারটা একটু হয়, এটা কিন্তু সরাসরি হাই ব্লাড প্রেশার আগেই বলবো না আমরা পর 3 দিন বিভিন্ন সময় একদম রেস্টে থাকে, শান্ত অবস্থায়, ভালো ঘুম হলো, তারপরে কিন্তু প্রেশারটা ভাবে কনফার্ম করবো যে এটা আসলে হাই ব্লাড প্রেশার কিনা। যদি পরপর এরকম 3 দিন এরকম যদি পারসিস্টেন্টলি হাই ব্লাড, এভরি টাইম হাই, তখন কিন্তু আমরা ধরে নিব যে প্রেশারটা হাই। তখন বলছি এই কারণে, যেমন আপনার ফ্যামিলিতে যদি 4-5 জন ফ্যামিলি একজন মেম্বার আছে, আক্রান্ত হলো, হঠাৎ করে স্ট্রোক করলো, হার্ট অ্যাটাক করলো, কিডনি ফেলিওর হলো, পুরো ফ্যামিলিটাই তো সাফার করবে। এটা একজন রুগী হওয়া মানে কিন্তু সে একা না, হোল ফ্যামিলি, বাপের হলে ছেলে মেয়ে সবার জন্যই তো কষ্ট। সেই জন্য সবাই মিলে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু তার আগেও যেটা জরুরি, মানুষের মধ্যে যে বিভ্রান্তিগুলো রয়ে গেছে এইটা কিন্তু দূর করা। যেমন প্রথম একটা কথা বললাম আমি, প্রেশার হাই ব্লাড প্রেশার রোগীতে কোনো লক্ষণ নাই, ট্রিটমেন্ট দিলে আমার তো কোনো লক্ষণ, আমি তো ভালো আছি, আমার ওষুধ খাওয়ার দরকার কি? অনেকে স্যার তেঁতুল খায় বা ওটা একটা ওই পয়েন্টও আসি। সুতরাং এটা কিন্তু একটা রং আইডিয়া। পারসিস্টেন্টলি যদি হাই ব্লাড প্রেশার হয় মেডিসিন খেতে হবে। ওই যে বলে লক্ষণ নাই খাবো, এরকম কিন্তু অনেক রোগী আমাদের আছে খায় না। আবার এমন রোগী আছে প্রেশার হাই, হয়তো শুরু করলাম মেডিসিন, খাইলো, কয়েকদিন খেয়ে নিয়ন্ত্রণে আসলে ভালো হলো, সে তো বলতে আমি তো ভালো হয়ে গেছি, ওষুধ কিন্তু বন্ধ করে দেয়। এটাও ডেঞ্জারাস। মেডিসিন কিন্তু বন্ধ করাই যাবে না, রেগুলার খেতে হবে। হয়তো ডোজ ভ্যারি করবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং এগুলো যদি মানুষ না বুঝে তাহলে তো ঝড়ে জটিলতা হয়ে যাবে আর কি। তো আপনার কথাটা বলে তেঁতুল, এটাও কিন্তু অনেক রোগী কিন্তু আসে হাই ব্লাড প্রেশার পেলেও তেঁতুল খায়, টক খায়, তাই না, লেবু গুলে খায়, সব খায়, এবং বলে যে এগুলো খায় প্রেশার খুব নিয়ন্ত্রণে আসে। তো আমি ঠাট্টা করে বলি যে তাহলে খামাখা আমাদের ডাক্তারি পরিটরে লাভ কি, এত ওষুধপত্র আবিষ্কার করাই বা ফার্মাসি দরকার কি? সব তেঁতুলের গাছ লাগাতেন আপনারা, তেঁতুলের গাছ লাগান, প্রেশার উঠলে তেঁতুল খাইলেন, এটা তো হইল না। এটা কিন্তু টোটালি একটা বিভ্রান্তিকর জিনিস। এই তেঁতুল খাইয়ে, টক খাইয়ে প্রেশার কমায়, এটা কিন্তু কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর সবসময় যে কথাটা বললাম, একবার ওষুধ, আচ্ছা অনেক রোগী কিন্তু ওষুধ শুরু করতে চায় না, অনেকে বলছে একবার খেলতে আমার সারা জন্মই খেতে হবে, এটা তো বাদও দেওয়া যাবে না। এই ওষুধ খাওয়ার বিষয়টি নিয়ে স্যার আমরা একটু বিশদ আলোচনা করতে চাই, তার আগে একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক, একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি, আপনারা নিশ্চয়ই শুনছেন। আমরা উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করছি, আমাদের সাথে দুজন প্রাজ্ঞজন রয়েছেন। একটি বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে আবারও আলোচনা করব। ততক্ষণ দর্শক আমাদের সাথেই থাকবেন।
দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম হেলথ ফর পিপল এই অনুষ্ঠানে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আজকে আমাদের বিষয় তো আপনারা জানেনই, আমরা উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করছি। আমরা উচ্চ রক্তচাপ নিয়ে অনেক মিথ, অনেক বিভ্রান্তিকর তথ্য আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে সেগুলো আমাদেরকে আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা অধ্যাপক আব্দুল্লাহ স্যার আপনার কাছে ছিলাম যে ওষুধ অনেক সময় সঠিকভাবে খান না, এ বিষয়ে আমরা একটু জানতে চাইবো। তার আগে আমরা অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা ধরে নেই যে গ্রামীণ অঞ্চলে বা গ্রামের মানুষজনের বোধহয় এ ধরনের স্ট্রোক, হৃদরোগ, ডায়াবেটিস এরকম বা স্থূলতা অনেক ধরনের রোগকেই মনে করা হয় যে এটা শহুরে রোগ, গ্রামের মানুষের বোধহয় এই রোগটি হয় না। আপনার কাছে কি মনে হয়? আপনি তো একটা পেরিফেরি জায়গায় আছেন এবং চমৎকারভাবে কাজ করছেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। বলতে গেলে সারা বাংলাদেশের মানুষই সেখানে যায়। খাজা ইউনূস আলী মেডিকেল কলেজে আপনার অভিজ্ঞতা যদি আপনি আমাকে শেয়ার করেন। ধন্যবাদ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এক জিনিস, আর একটা হচ্ছে যেগুলি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর্টিকেলে ছাপা আসছে এবং স্টাডির মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে। অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্স এখন এভিডেন্স বেসড মেডিসিন বলে। জি। তবে দেখা যায় যে যারা অ্যাডাল্ট আছে, যারা বয়স্ক, তাদের ভিতরে প্রায় শতকরা 15 থেকে 20 ভাগ লোকের হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার পাওয়া যায়। অনেক সময় রোগীদের মধ্যে ভুল ধারণা হয়, একটু আগে স্যার যেটা বললেন যে অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার কাউকে কনফার্ম করতে হলে তাকে কয়েকটা সেটিংয়ে ব্লাড প্রেশার দেখতে হয় যে পারসিস্টেন্টলি রেইজ আছে কিনা, সার্বক্ষণিকভাবে এটা বেশি থাকে কিনা। এবং ব্লাড প্রেশার চিকিৎসায় আমার এতদিনের যেটা অবজারভেশন বা অভিজ্ঞতা সেটা হলো যে রোগীর সঙ্গে একটা কাউন্সিলিং করতে হবে ভালোভাবে, কারণ তা না হলে সে এই ব্লাড প্রেশারের যে ওষুধ এটা সে ঠিকমতো খাবে না। কারণ যেহেতু ব্লাড প্রেশারের কোনো সিমটম হয় না বা কোনো প্রবলেম সে করে না, এই জন্যই সে বন্ধ করে দেয়। তো সেই হিসাবে আমরা প্রথমেই কাউন্সিলিং করতে গিয়েই তাকে বলি যে আপনার ওষুধ খেতে হবে, মাঝে মাঝে ব্লাড প্রেশার চেক আপ করতে হবে এবং তার সঙ্গে ডোজ অ্যাডজাস্ট করতে হবে। তা না হলে আপনার এই ধরনের কমপ্লিকেশন বা জটিলতা সৃষ্টি হতে পারে। এবং সে বিষয়ে আমি যেহেতু ইয়ংদের কথা একটু আগে আসলো, তাদেরকে বেশিরভাগে আমরা বলতে গেলে যে ব্লাড প্রেশারের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ভাগ করি যে কিছু নন ড্রাগ ট্রিটমেন্ট, ড্রাগ ট্রিটমেন্ট, কিছু আছে ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট, কিছু আছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। এরকমের কার জন্য কোনটা প্রয়োজন এটা একজন অভিজ্ঞ চিকিৎসকই ঠিক করবে, কিন্তু প্রত্যেকের জন্য যেটা ঠিক থাকতে হবে সেটা হলো নন ড্রাগ, মানে ওষুধ ছাড়া যে ম্যানেজমেন্ট সবার জন্য একই। এবং ড্রাগ ম্যানেজমেন্ট ইন্ডিভিজুয়ালাইজড, তার সঙ্গে কোমরবিড মানে অন্য কোনো ডিজিজ সঙ্গে থাকলে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশনের সঙ্গে অ্যাজমা অথবা প্রেগন্যান্সি অথবা তার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা কিডনির প্রবলেম, এর জন্য ভাগ করে হয়তো আমরা ব্লাড প্রেশারের ওষুধ বা গ্রুপ অনুযায়ী আমরা দিব সুইটেবল কার কোনটা। কিন্তু যে সমস্ত নন ড্রাগ থেরাপি যেমন খাদ্যাভ্যাস, এটা সবার জন্যই, যে সে অতিরিক্ত লবণ বা পাতে লবণ খাবে না, সে চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করবে, জাঙ্ক ফুড বিশেষ করে ইয়ং যারা খায় তারা খাবে না, যেগুলি ফলমূল তারা আমরা বেশি খেতে বলি, পটাশিয়াম যেগুলি সেগুলি ব্লাড প্রেশার সহযোগিতা করে। এরকমের যদি অ্যালকোহল খাওয়ার কারোর অভ্যেস থাকে সে অ্যালকোহলটা পরিহার করবে। এগুলি হচ্ছে খাদ্যাভ্যাসের মধ্যে একটা বড়। দ্বিতীয় হচ্ছে তার একটা নিয়মিত ব্যায়াম করা। কতটুকু ব্যায়াম করবে আমরা অনেক সময় সহজে বুঝাবার জন্য বলি যে আপনার হাঁটলে যেন শরীরটা ঘেমে যায়। এখন যদি কেউ একসঙ্গে 30 মিনিট না হাঁটতে পারে, সে 3 বারে 30 মিনিট হাঁটবে, কিন্তু সপ্তাহে অন্ততপক্ষে 3 থেকে 5 দিন তাকে এটাকে কন্টিনিউ করতে হবে এবং ব্লাড প্রেশার মেপে তাকে লিখে রাখতে হবে। যদি সে এটা করে তাহলে দেখা যাবে অবশ্যই তার বিভিন্ন ধরনের যে জটিলতা সেখান থেকে সে ভালো থাকতে পারবে। স্যার, আপনার কাছে অনেক তথ্য পেলাম, আপনি আমাদের অনুষ্ঠানে থাকবেন। এবার এই পর্যায়ে আমরা অধ্যাপক আব্দুল্লাহ স্যার, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে অনেকেই সাধারণত ওষুধ শুরু করে আবার ওষুধটা নাও খায়, মানে খেতে চায় না, এবং অনেক সময় একবারে ব্লাড প্রেশার বেশি দেখে ওষুধ শুরু করে ফেলে। আমরা কোভিডের সময়ও কিন্তু এরকম অনেক দেখেছি। স্যার, আপনি বলছিলেন যে ওষুধ ঠিকমতো খাওয়া না, এটা প্রথম কথা হলো যে
আসলে যদি হাইপার টেনশন হয়েই যায়, যেটা বললাম পারসিস্টেন্টলি হাই, এভরি টাইম হাই, তখন তো মেডিসিন শুরু করতে হবে। তার আগে প্রফেসর সাইফুল কিন্তু একটা কথা বলে ফেলছে অলরেডি সুন্দর, এটা আমরা নন ড্রাগ ট্রিটমেন্ট বলি, এটা ভ্যারি করে। যেমন সামান্য একটু হয় মাইল্ড মডারেট সে আমরা গ্রেড করি, তার আগে নন ড্রাগের মধ্যে খুব ইম্পর্টেন্ট যেগুলো সবগুলো বলেই ফেলছে। আর দু একটা পয়েন্ট আমি জানি, যেমন ধূমপান, যে কোনো ধূমপান সব কিন্তু নিষেধ। ধূমপান বলতে বিড়ি, সিগারেট, এই যে গুল, জর্দা, আরও কী কী আছে না, নস্যি টস্যি, টানা টানা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ধূমপানটা মাস এটা স্টপ করতে হবে। লবণ খাওয়া নিয়ে, লবণ বলতে রুগীদের জন্য আমরা যেটা বলি, তরকারিতে যা লবণ এইটুকুই খাবে। এক্সট্রা লবণ যেটা বলে, টোকা লবণ বা এক্সট্রা লবণ, এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আসলে ওয়েট বেশি যাদের, ওজন তো কমাইতে হবে, ওয়েট রিডাকশন, তাই না? ওজন, যাদের ওজন বেশি তাদের তো প্রেশারও, যেমন হাই প্রেশারও হতে পারে, তাদের ডায়াবেটিস হতে পারে, কোলেস্টেরলও হতে পারে, এগুলো সকল রোগের সম্ভাবনা তৈরি করে। সুতরাং রিডাকশন অফ ওয়েট, সেখানে খাওয়া দাওয়া কন্ট্রোল, হাঁটা চলা, ব্যায়াম তার বয়স অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী সে যেতটুকু পারে, নর্মাল সকাল বিকাল হাঁটা চলা, এই অল্প 16 জায়গায় রিক্সা উঠবে না, বাসে উঠবে না বা গাড়িতে চড়বে না, এগুলো যেহেতু গ্রেডেড এক্সারসাইজ বলে, তার সহ্য অনুযায়ী। যেমন 2-1 তলা বাসায় সিঁড়ি, এগুলো সিঁড়ি না বলে একটু হেঁটে গেলো আর কি, যেমন দৌড়াদৌড়ি, হাঁটা, যতটুকু পারে এগুলো কিন্তু অভ্যাস করতে হবে। ড্রিঙ্কিং হ্যাবিট এগুলো অ্যাভয়েড করা। আর কিছু কিছু জিনিস করলে ভালো, টেনশন, অ্যাংজাইটি, টেনশন বেশিও করলে অস্থিরতা, তাদের কিন্তু প্রেশারে বাড়ার ঝুঁকি থাকে। আমি তো একটা কথা বলি যে টেনশন, অ্যাংজাইটি কমানো যতটুকু সম্ভব, হয়তো পারে না তারপরেও করতে হবে। এবং একটা কথা আমি অ্যাড করি সবসময়, মানুষ ধর্মীয় চর্চা করতে পারে নাকি, যারা মুসলমান নামাজ বন্দেগী ধর্মের কাজকর্ম করে কিন্তু মানসিক শান্তি থাকে। তো বা অন্য ধর্মের যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান যাই বলেন, তারা তার ধর্ম চর্চা যদি করে, সেখানেও কিন্তু মেন্টাল টেনশন যদি কম থাকে, এতেও কিন্তু ভালো থাকবে আর কি। সব মিলেই কিন্তু প্রেশারের জন্য এগুলো খুব হেল্পফুল। এরপরে হলো মেডিসিন দিতে হবে। তো যেটা আপনার প্রশ্ন, এক জবাবটা আমি অলরেডি দিয়ে দিছি। ওষুধ শুরু করলে বন্ধ করা যাবে না, রেগুলার খেতে হবে, মাঝে মাঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ওইটা না যে প্রেশার তো ভালোই আছে হঠাৎ করে বাদ দেবে, তা কিন্তু না। রেগুলার মাপবেন, যদি বাড়া কমা হয় ডোজ হয়তো অ্যাডজাস্ট করতে হতে পারে। এটা কিন্তু যেগুলি, কিন্তু এইটা যেন ভুল না বুঝেন, ভালোই তো আছে, ওষুধ খাবোই বা কেন, শুরু করলে সারাদিন আরাম লাগলে খেতে হবে, নিজের মতো করে বন্ধ করে দিলে এইটাও করবেন না। কোনো জটিলতা হলে, প্রবলেম হলে ডাক্তারের পরামর্শ, এইটাই কিন্তু সব পরামর্শ। কিন্তু স্যার, একজন রোগীর কিন্তু সবসময় চিন্তা থাকে যে আমি আজকে এই ওষুধ, সারা জীবন যে ওষুধটি খেতে হবে, সেই ওষুধ তো শুরু করতেই কোনো রোগীর আগ্রহ কম থাকবে। আবার একটি ওষুধ দিয়েও অনেক সময় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা অনেক সময় অসম্ভব হয়ে যায়, সেক্ষেত্রে 3-4টি ওষুধেরও প্রয়োজন হয়ে পড়ে। পুরোটা আপনি বিজ্ঞানী এবং আপনার প্রচুর লেখা দেশের বাইরে প্রকাশ হয়েছে, বইয়ে সেগুলো আমরা পড়ি। আমি একটু জানতে চাই যে এই ওষুধগুলোকে, ওষুধের বার্ডেনটাকে কমানো যায় কিভাবে, কিংবা আপনি যেটা বলছিলেন যে জীবনযাপন, মানে রোগটি যেন না হয় তার জন্য চেষ্টা করা, জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনা, কিন্তু ওষুধ না খেয়ে বা ওষুধ যেন কম খেতে হয়, এর কোনো উপায় কি আছে? না, প্রথম কথা যেটা বললাম যে নন ড্রাগ ট্রিটমেন্ট যেগুলো আছে, এই রোগটাই হলো, এটাকে অসংক্রামক ব্যাধি বলে। অসংক্রামক ব্যাধির মধ্যে এই 1-2 নম্বরের মধ্যে কিন্তু উচ্চ রক্তচাপ। অসংক্রামক ব্যাধি লাইফস্টাইল মডিফিকেশন, যেগুলো আমি বললাম, ধূমপান, হাঁটা চলা, ব্যায়াম, লবণ কম খাওয়া, ওজন কমানো, কোলেস্ট্রল কমানো, এগুলো তো করতেই হবে। এরপর তো মেডিসিন তো দিতেই হবে। মেডিসিন ভ্যারি করে, আজকাল অনেক ভালো ভালো মেডিসিন পাওয়া যায়। একবার খেলেই, দিনে একবার খেলে 24 ঘন্টাও কিন্তু ভালো থাকে, নাহলে 2বার লাগতে পারে, নাহলে 3, এরকম ভ্যারি করে আর কি। এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন আপনি বললেন যে অনেকে 2-3টে লাগতে পারে, হ্যাঁ, কারো যদি লাগে তো দিতে হবে। প্রথম কথা হলো রুগীর বুঝতে হবে, আমরা রুগী কিন্তু সবসময় বলি তাকে একটু বোঝানো আর কি, কাউন্সেলিং করা, বোঝানো যে আপনার উচ্চ রক্তচাপ আসলে রুগী, প্রথম কথা আপনি রেগুলার খেতে হবে, রেগুলার ডাক্তার দেখেন, ডাক্তারের পরামর্শ যে ওষুধ খেতে হবে। যদি একটা দিয়ে ভালো হতে একটাই হবে, যদি একটা মেডিসিনে না কমে 2-3টে যদি ডাক্তার তো সেটা দেখে বুঝে শুনেই তো দেবে, কেউ কোথাও জোর করে 2-3টে দেবে, যত মিনিমাম ড্রাগে নিয়ন্ত্রণে রাখা যায়, জীবনযাপনকে এক্স্যাক্টলি তাই। কিন্তু শুধু ওষুধ দিয়ে তো হবে না, আপনি সিগারেট সমানে খাবেন, তারপরে লবণ সমানে খাবেন, ওজন কমলো না, ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণ করতেই হবে, আমরা ব্লাডটা চেক করে দেবো, কোলেস্ট্রল হাই দিলে সেটা মেডিসিন লাগবে, সবগুলোই তো মিলে করতে হবে। কথাই স্যার শেষ করতে হবে, অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে আছি। ঈদের সামনে আমাদের কিন্তু আমরা প্রচুর প্রোটিন খাই, ফ্যাট আমাদের কনজিউম করতে হয়, এই ব্যাপারে আপনি ছোট্ট করে যদি একটু বলেন। না, বুঝতে পারি, ঈদের সামনে তো সবার তো টার্গেট গোশত খাবে, তাই না, গরু, খাসি, মহিষ যা পারে নাকি, তাই না, তো খাওয়া 2-1 দিন খেলে তেমন কিছু হবে না আর কি। খাবেন, ওষুধটা রেগুলার খাবেন, একটু
একটু খাইলে খুব একটা অসুবিধা হবে না। চর্বিগুলো একটু কম খাবেন আর কি। এবারে সমানে একদিন পাই এবারে ইচ্ছা মতো খাইয়ে তারপরে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে আবার হাসপাতালে দৌড়তে যাবেন, এটাও করবেন না। অবশ্যই একটু খাইন, কিন্তু পরিমিত, নিয়ন্ত্রণে, কন্ট্রোল খাইন, তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি স্যার। অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম স্যার, আপনি আপনার কর্মব্যস্ততার মধ্যে আপনি চেম্বার থেকে স্যার আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা স্যার। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে আমরা উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলছিলাম যে এটি একটি নীরব ঘাতক, স্যাররাও তাই বলছিলেন। তবে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আসুন সকলে মিলে এই রোগটির কে না বলি এবং আমরা যেন এই রোগে না ভুগি সেই চেষ্টাটি করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।